পশ্চিমবঙ্গের রাজনীতিতে এত নির্লজ্জ বেহায়া ওপর চালাকি করার মতো লোকজন রয়েছেন না, মাঝে মধ্যে তাদের দেখলে প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। আর ঠিক তার পর মুহূর্তেই হাসি পেয়ে যায়। হেসে ফেলি এই ভেবে যে তারা আমাদের কি ভাবেন বলুন তো, পাগল ভাবেন না ছাগল ভাবেন। এই যেমন দেখুন, আজ দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কিছু সমর্থক, কিছু সংবাদ শিল্পী এবং তৃণমূল কংগ্রেসের কিছু কেষ্ট বিষ্টু নেতারা কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে দারুণ শেয়ার করছেন, দারুণ সেই ভিডিওগুলো দেখাচ্ছেন। তো সেই ভিডিওগুলোতে কি দেখতে পাওয়া যাচ্ছে দেখুন, ভিডিওটা চালিয়ে আমি ভিডিওর কন্টেন্ট আপনাদের দেখাতে পারছি না, কারণ কপিরাইট স্ট্রাইক খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তো বেসিক্যালি সেই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে পুলিশ হেভি লাঠি চার্জ করছে, ধাপাধাপ পুলিশ একেবারে মারছে, দারুণ প্রোঅ্যাক্টিভ অ্যাকশন, দারুণ পদক্ষেপ নিচ্ছে পুলিশ। এবং কাদের পুলিশ মারছে? মুসলিমদের। আর এই ভিডিওগুলো পাবলিশ করে, এই ভিডিওগুলো শেয়ার করে তৃণমূল কংগ্রেসের লোকজন দারুণ উৎফুল্ল। তাদের বক্তব্য, এই দেখো আমাদের রাজ্যের পুলিশ, দিদির সরকারে দেখো একদম কিন্তু জাত ধর্ম কিচ্ছু দেখে না, যেই অন্যরকম কাজকর্ম করবে, প্রশাসন বিরোধী কাজ করবে, আজেবাজে কাজ করবে, তাকেই কিন্তু মারবে, তার বিরুদ্ধেই অ্যাকশন নেবে। তো ভিডিওটা দেখে ভাবলাম দারুণ ব্যাপার, এটাই তো কাম্য, পুলিশ তো এটাই করবে, ঠিক কথা। কিন্তু তার পর মুহূর্তেই খেয়াল করলাম যে পুলিশ কোথাকার মুসলিমদের মারছে। পুলিশ মারছে ভাঙড়ের মুসলিমদের। এবার তারা কোথায় যাচ্ছিলেন? তারা যাচ্ছিলেন রামলীলা ময়দানে। এর আগের দিন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব রামলীলা ময়দানে গিয়েছিলেন, মুসলিমদের সমাবেশ, মুসলিমরা গিয়েছিলেন রামলীলা ময়দানে, এরাও রামলীলা ময়দানেই যাচ্ছিলেন। আগের দিন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের সভায় মুসলিমরা গিয়েছিলেন ওয়াকফ বিরোধী আন্দোলন করতে। এই মুসলিম যারা, তারাও যাচ্ছিলেন ওয়াকফ বিরোধী আন্দোলনে যোগদান করতে। শুধু পার্থক্যটা কোথায় বলুন তো? আগের দিনের সভাটা ছিল তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের সভা, আর আজকের এই সভাটা ছিল আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর সভা। এবং সেই সভায় যোগ দিতে যাচ্ছিলেন ভাঙড়ের যে মুসলিমরা, তাদের ওই রকম ভাবে মারা হচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেসও খুব ভালো করেই জানে এরা তো আমার ভোট ব্যাংক নয়, শাসক দলের চোখেও সব মুসলিম কিন্তু সমান নয়। এবং এইখানে যখন দেখতে পাওয়া যাচ্ছে পুলিশ মারছে, একবার ভাবুন আগের দিন যখন দেখা গেছিল সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের সভায় যোগ দিতে গিয়ে গেরুয়া পতাকা খুলিয়ে দেওয়া হচ্ছে বাস থেকে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ দেখছিল, দেখেও না দেখার ভান, তারা ফোনে কথা বলছে তখন। আর এই ভাঙড় থেকে যে মুসলিমরা যাচ্ছিলেন, তারা একেবারে ট্যা থেকে ফু করলেই সঙ্গে সঙ্গে মার, সঙ্গে সঙ্গে তারা মার খেতে খেতে পড়ে যাচ্ছেন, তারপরেও মারা হচ্ছে, ধর পাকড়, দারুণ একটা এফিসিয়েন্সি দেখানো হচ্ছে। এবং এই ভিডিওগুলো ছড়িয়ে দিয়েই তৃণমূলের কংগ্রেসের লোকজন উৎফুল্ল। এই কারণে নয় যে সবার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিচ্ছে, হিংসা রুখে দিচ্ছে, হিন্দু মুসলিম সবার বিরুদ্ধে একই রকম পদক্ষেপ করা হচ্ছে। এই কারণে, কারণ তারাও খুব ভালো করে জানেন যে ভাঙড়ের ওই মুসলিমরা তো তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক নয়, ওরা হচ্ছে আইএসএফ বা নওশাদ সিদ্দিকীর ভোট ব্যাংক। আর ওই মুসলিমদের জন্যই তো তৃণমূল কংগ্রেসের হাত থেকে ওই সিটটাও চলে গেছে। তারা আরাবুলকে ভোট দেয়নি, শওকত মোল্লাকে ভোট দেয়নি, তারা ভোট দিয়েছে নওশাদ সিদ্দিকীকে। অতএব তাদেরকে যদি মারধর করেও পুলিশ, তাতে তৃণমূলের লোকজনের কি বা এসে যায়? আমাদের ভোট ব্যাংকে তো হাত পড়বে না, কারণ ওরা আমাদের ভোট ব্যাংকই নয়। ঘটনাচক্রে আজ পশ্চিমবঙ্গে দুটো কর্মসূচি ছিল, এবং যে মেন ইভেন্টটার দিকে আজ আমরা সবাই তাকিয়ে বসেছিলাম সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট স্কাইওয়াক উদ্বোধনের অনুষ্ঠান। কেন সেই দিকে তাকিয়ে বসেছিলাম? কারণ এই যে এতদিন ধরে এত ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে, এরকম উত্তপ্ত পরিস্থিতি রয়েছে, এর মাঝখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাত্র টুইট করেছেন, এ নিয়ে তিনি আর কিচ্ছু বলেননি। তো আমরা আশা করছিলাম যে আজ মঞ্চের ওপর থেকে তিনি এই বিষয়গুলো নিয়ে হয়তো কিছু বলবেন, বিস্তারিত কোনো তথ্য সামনে রাখবেন, তার প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা তিনি কি ভাবছেন গোটা বিষয়টা নিয়ে, সেরকম কিছু তিনি হয়তো বলবেন। তা দেখা গেল সেরকম কোনো কিছুই তিনি বললেন না। নম করে ওই দুটো লাইন তিনি শুধু বলে দিলেন, সবাই মিলেমিশে থাকবো, আমরা সবাইকে একসঙ্গে থাকতে হবে, শান্তি বজায় রাখতে হবে, এইটুকু বলে একদম সাইড দিয়ে কেটে পড়লেন। মানে ওই পরীক্ষার খাতায় শুধু নামটা লিখে রাখলে 2 নম্বর গ্রেস মার্কস যেরকম ছুড়ে দেওয়া হয়, সেই রকমই দুটো লাইন ছুড়ে দিয়ে উনি পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেলেন। এবার প্রশ্নটা হলো, উনি এই নিয়ে কথা কেন বললেন না? অনেকেই বলতে পারেন যে এটা কি আর রাজনৈতিক কথা বলার মঞ্চ ছিল যে এখান থেকে উনি বলবেন? দেখুন, এসব মঞ্চটাঞ্চর ধার উনি কোনোদিনই ধারেন না। পারলে কোনো শোকসভাতে গিয়েও তিনি রাজনৈতিক বক্তব্য রেখে দিয়ে চলে আসবেন। এইবার যদি আপনি প্রশ্ন করেন যে কেন তাহলে বললেন না, এবার অনেকেই বলতে পারেন, এই তরজা তুলে আনতে পারেন যে আরে ওনার বলার মুখ আছে নাকি, কি বলবেন? উনি একেবারে লজ্জায় একেবারে আর কিচ্ছু বলতে পারছেন না, মুখ বন্ধ, ভয় পেয়ে গেছেন, সেই জন্য তিনি কিচ্ছু বলছেন না। আই এম শিওর আজকে সোশ্যাল মিডিয়ায় 2-3 জন হুব্বা এইরকম বিশ্লেষণ করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন, সেই জন্য তিনি কোনো কথা বললেন না, কথা বলার মুখ নেই তার।
কিন্তু এটা বললে খুব বিজেপি মার্কা একটা বিশ্লেষণ হয়ে যাবে। কেন কিছু বললেন না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়? বলতে কিন্তু উনি শুরু করেছিলেন, অন্য কোনো সভায় গেলে আমার নামের পেছনে পদবি বদলে দেয়, কারা করে, ইত্যাদি ইত্যাদি বলতে শুরু করেছিলেন, কিন্তু টুক করে তিনি সাইড কাটিয়ে বেরিয়ে গেছেন, কারণ ওনার মনে পড়ে গেছে বলা যাবে না। কেন সেটা উনি খুব ভালো করেই জানেন যে এই মুহূর্তে উনি কিছু বললে সবাই ওনাকে খ্যাক করে ধরবে, বিরোধীরা খ্যাক করে ধরবে ওনাকে। এবং আইপ্যাকের তরফ থেকে সম্ভবত পরিষ্কার ওনার কাছে সাজেশন চলে এসেছে, দিদি এই নিয়ে কিন্তু বিন্দু মাত্র মুখ খোলা যাবে না, এই নিয়ে কোনো কথা বলবেন না। এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রি আইপ্যাক মমতা বন্দ্যোপাধ্যায় হতেন, তিনি কিন্তু বিষয়টাকে আরো গাড়াতে দিতেন, আরো অনেক কিছু এই নিয়ে তিনি বলতেন। কিন্তু আপাতত নির্বাচনের আগের বছরে আইপ্যাকের তরফ থেকে পরিষ্কার ইনস্ট্রাকশন তার কাছে চলে এসেছে নিশ্চয়ই, যে এই নিয়ে কোনো কথা বলা যাবে না। এই নিয়ে যদি আপনি মুখ খোলেন, পরিস্থিতির 11টা তো বেজেই গেছে, এরপর কিন্তু পুরোপুরি 12টা বেজে যাবে, কোনো কথা বলবেন না। এবং সম্ভবত তার কাছে এইরকমই ইনস্ট্রাকশন থাকা উচিত যে এই ঘটনা, এই ইস্যুটা যতক্ষণ না একেবারে মাটি চাপা পড়ে যাচ্ছে, মাটির তলায় চলে যাচ্ছে, ততক্ষণ এই নিয়ে কোনো কথা বলবেন না, মুখে রা পর্যন্ত কাটবেন না। এবং সেটা শুনেই কিন্তু তিনি এই কথাগুলো বলেননি। এইটা অত্যন্ত অদ্ভুত একটা বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ মুখ বন্ধ রাখার ইনস্ট্রাকশন দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা শুনেছেন, এবং এই নিয়ে ভবিষ্যতেও তিনি কোনো কথা বলবেন না যতক্ষণ না বিষয়টা চাপা পড়ছে। যদিও 16 তারিখ ইমাম মুয়াজ্জেমদের সঙ্গে তার যে বৈঠক রয়েছে, তার মিটিং রয়েছে, সেখানে তিনি কতটা মুখ চালান, কি বলেন, সেটাও কিন্তু দেখার বিষয়। আজ না হয় লোভ সংবরণ করে নিয়েছেন, মুখ চালাননি, কিন্তু সেদিন কি তিনি লোভ সংবরণ করতে পারবেন? সেই সাজেশন তিনি শুনবেন, মুখ কি বন্ধ রাখবেন? সেদিন তিনি কি বলবেন সেটা কিন্তু ডেফিনেটলি এই মুহূর্তে দেখার বিষয়। এবার দেখুন, অনেকেই আমাকে বলতে পারেন যে তাহলে আপনার তো রাজ্য পুলিশের সঙ্গে সারাক্ষণ সংঘাত থাকবে, আপনি তো রাজ্য পুলিশ পদক্ষেপ নিলেও কথা বলছেন, পদক্ষেপ না নিলেও কথা বলছেন। দেখুন, এখানে বিষয়টা রাজ্য পুলিশ পদক্ষেপ নিয়েছে না নেয়নি সেই নিয়ে নয়, এবং কোথাও রাজ্য পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না সেটাও কিন্তু কথা নয়। যেমন দেখুন, ডায়মন্ড হারবার, তৃণমূল কংগ্রেসের সাংসদ রয়েছেন সেখানে, তৃণমূল কংগ্রেসেরই সেকেন্ড ইন কমান্ড সেখানে ক্ষমতায় রয়েছেন, এবং সেখানে প্রচুর পরিমাণে সংখ্যালঘু মানুষের বসবাস, মুসলিম জনসংখ্যা প্রচুর সেখানে, কিন্তু সেখান থেকে কোনো রকম কোনো ঝামেলার খবর আপনি দেখতে পেয়েছেন উঠে এসেছে? ডায়মন্ড হারবারে কিন্তু কোনো ঝামেলা হয়নি, কোনো সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়নি। অথচ মুর্শিদাবাদ, সেখানে যেখানে আবারও বলছি টপ টু বটম তৃণমূল কংগ্রেসের নেতারা রয়েছেন জনপ্রতিনিধি হিসাবে, সাংসদ থেকে কাউন্সিলর পর্যন্ত, সেখানে পরিস্থিতি উত্তপ্ত, সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তার মানে এখানে বিষয়টা পুলিশের পদক্ষেপ না নেওয়া নিয়ে নয়, এখানে প্রশ্ন বা সংঘাতের জায়গা হচ্ছে পুলিশের সিলেক্টিভ পদক্ষেপ নেওয়া নিয়ে। এবং তারই সঙ্গে নওশাদ সিদ্দিকীর আজ যে সমাবেশ বা সভা ছিল সেই নিয়েও কয়েকটা বক্তব্য এখানে রাখার দরকার রয়েছে। দেখুন, আগের দিন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের রামলীলা ময়দানে ওয়াকফ বিরোধী যে আন্দোলন সমাবেশ ছিল সেই নিয়ে কিছু বক্তব্য রেখেছি, তাই নওশাদ সিদ্দিকীর কথাও এখানে বলা দরকার, তা না হলে তথ্য বিকৃতি করা বা তথ্য চেপে যাওয়ার মতো ঘটনা ঘটবে। এর আগের দিন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের যে কথাবার্তা তিনি সামনে রেখেছিলেন মঞ্চ থেকে, সেই নিয়ে বিরোধীদের অনেক বক্তব্য ছিল, অভিযোগ ছিল, তৃণমূল কংগ্রেস সেগুলোকে ডিফেন্ডও করেছে। কিন্তু আজ নওশাদ সিদ্দিকী এই নিয়ে যে বক্তব্য সামনে রেখেছেন সেই নিয়ে বিজেপি বলুন, সিপিএম বলুন, কোনো বিরোধীর কোনো অসুবিধা আছে? তাদের তরফ থেকে কোনো অভিযোগ সামনে রাখা হয়েছে? কেন তাহলে সেটা হলো? নওশাদ সিদ্দিকীকে বিজেপি পছন্দ করে না, তৃণমূল কংগ্রেসও পছন্দ করে না, আর বামেরা জবে থেকে আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট বেঁধে আব্বাস সিদ্দিকীকে কাজে লাগিয়ে মুসলিম ভোট টানার মোহ থেকে বেরিয়ে গেছেন, তারপর থেকে তারা আইএসএফ এবং নওশাদ সিদ্দিকীকে পছন্দ করে না, এবং তারা বলে নওশাদ সিদ্দিকী এখন অন্যের হাত থেকে তামাক খাচ্ছে। কিন্তু তারপরেও আজ নওশাদ সিদ্দিকী যে কথাগুলো বললেন সমাবেশ থেকে, সেই নিয়ে বিরোধী দলগুলোর কোনো সমস্যা তৈরি হলো না কেন? এর আগের দিন একই জায়গায় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যে সমাবেশ করেছিলেন সেখানে গেরুয়া পতাকা খুলিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটলো, সেখানে ধর্মের ওপর ভিত্তি করে বেপরোয়া উল্লাসের ছবি সামনে উঠে এলো। তাহলে সেই একই জায়গায় নওশাদ সিদ্দিকীর একই কারণে যে সমাবেশ হলো, সেখান থেকে এরকম চিত্র দেখতে পাওয়া গেল না কেন? নওশাদ সিদ্দিকীও ফুরফুরা শরীফের সঙ্গে যুক্ত, এবং তিনিও মাথায় টুপি পরে গালে দাড়ি নিয়ে কিন্তু সাম্প্রদায়িকতার কথা বলে বিতর্ক করতে পারতেন, তাহলে তিনি আজকে দাঁড়িয়ে সেটা বিতর্ক করলেন না কেন? নওশাদ সিদ্দিকী আজ তার এই মিছিল সমাবেশ থেকে কি কথা সামনে রেখেছেন, কি কি বলেছেন নওশাদ সিদ্দিকী? নওশাদ সিদ্দিকী এই ওয়াকফ বিরোধী আন্দোলন
আন্দোলনে গিয়ে ওয়াকফ নিয়ে যে কথাগুলো বলেছেন সেটা নিয়ে বিজেপিরও কোনো সমস্যা থাকার কথা নয়। কেন? নওশাদ সিদ্দিকী বলছেন আইনের এই জায়গায় সমস্যা রয়েছে এবং এগুলোকে আমরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করব, সুপ্রিম কোর্ট থেকে আমরা বুঝে আসব। গণতন্ত্রে প্রতিবাদের অধিকার রয়েছে, বিরোধিতার অধিকার রয়েছে, আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বুঝে নেব। বিজেপির তাবর তাবর নেতারা পশ্চিমবঙ্গের এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই কথাটাই বারবার বলে যাচ্ছেন যে আপনাদের যদি অসুবিধা থাকে, যদি বিরোধিতা থাকে, আপনারা কোর্টে যান, আপনারা কোর্টে গিয়ে বুঝে নিন, আপনারা এরকম ধ্বংসলীলা চালাবেন না, এরকম কাজকর্ম করবেন না। তাহলে নওশাদ সিদ্দিকী যে কথা বলেছেন বিজেপির সেই নিয়ে কোনো সমস্যা থাকার দরকার নেই। এবার নওশাদ সিদ্দিকী এটা ছাড়া আর কি বলেছেন? উনি বলেছেন আরজি করের কথা, উনি বলেছেন অভয়ার কথা, চাকরি যাওয়ার কথা উনি তুলে ধরেছেন এবং তারই সঙ্গে ডি এর কথা উনি তুলে ধরেছেন। এবার এতে তৃণমূলের রাগ হতে পারে যে শাসক দলের বিরুদ্ধে যাচ্ছে সমস্ত কটা ইস্যু, তাই তৃণমূলের রাগ হতে পারে, কিন্তু এই ইস্যুগুলো তুলে ধরার জন্য বামেদের কোনো সমস্যা থাকার কথা নয়। তার মানে বামেদেরও এখানে কোনো ঝামেলা নওশাদ সিদ্দিকীর বক্তব্যে থাকার দরকার নেই। কিন্তু বাম এবং তৃণমূল যারা নিজেদেরকে সেকুলার বলে, সেকুলার বাম এবং সেকুলার তৃণমূল দুজনেরই নওশাদ সিদ্দিকীকে নিয়ে অসুবিধা রয়েছে। কেন রয়েছে? কারণ নওশাদ সিদ্দিকী তো বিজেপির ভোট খাবেন না, আর বিজেপি তো বলেই দিয়েছে পশ্চিমবঙ্গে মুসলিম ভোট তাদের চাইই না, তারা পুরোটাই হিন্দুদের ভোটের উপরে লড়াই করবে। অতএব বিজেপিকে এখানে বাদ দিলাম। তাহলে বাম যারা সেকুলার বলে নিজেদের এবং তৃণমূল যারা সেকুলার বলে তাদের নওশাদ সিদ্দিকীকে নিয়ে সমস্যা, কারণ নওশাদ সিদ্দিকী খেলে এই দুজনের ভোটটাই খাবেন। আর তাই নওশাদ সিদ্দিকী যতই বিচক্ষণ কথাবার্তা বলুন, যতই তিনি সেকুলার কথাবার্তা বলুন, সঠিক কথা তুলে ধরুন, তাদের কথা বাম তৃণমূলের পছন্দ হচ্ছে না। এবং এইখানে এবার আপনি বলতে পারেন যে তার মানে এখন আইএসএফ কে আপনার পছন্দ হয়েছে, আপনি আইএসএফ কে সমর্থন করছেন। দেখুন, কথাটা আইএসএফ কে সমর্থন করা নয়ই, সেটা ইস্যুই নয়। ইস্যুটা হচ্ছে এই হিপোক্রিসি। এখানে ইস্যুটা শুধুমাত্র হিন্দু মুসলিম নয়, মুসলিমও বটে। আমাদের রাজ্যে সেকুলার মুসলিমের কি সুন্দর কপিরাইট তৈরি হয়েছে একবার দেখুন। আপনি তখনই একজন সেকুলার মুসলিম হবেন যখন আপনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ভোট ব্যাংক, তখনও আপনি শুধুমাত্র সেই রাজনৈতিক দলটার কাছে সেকুলার মুসলিম হয়ে আপনি যদি বামেদের ভোট দেন তাহলে বামেরা আপনাকে বলবে সেকুলার, আবার মুসলিম হয়ে আপনি যদি তৃণমূলকে ভোট দেন তখন তৃণমূল আপনাকে বলবে আপনি সেকুলার। যে মুহূর্তে আপনি সেই রাজনৈতিক দলকে ভোট দিচ্ছেন না, সঙ্গে সঙ্গে তাদের কাছেও আপনি সাম্প্রদায়িক হয়ে যাবেন। দেখুন, বিজেপি হিন্দুদের ওপরে কি নিপীড়ন হচ্ছে, অত্যাচার হচ্ছে, সেই সমস্ত কথাবার্তা তুলে ধরছে। মুসলিমদের অত্যাচার, প্রতিবাদ, আন্দোলন এসবের কথা তারা বলবেন না, তারা বলছেনও না। তাহলে মুসলিমদের আন্দোলন, প্রতিবাদ এই সমস্ত কিছু নিয়ে কারা কথা বলছেন? তাদের বঞ্চনা, তাদের অভিযোগ নিয়ে কারা কথা বলছেন? পশ্চিমবঙ্গে বাকি যে দুটি রাজনৈতিক দল রয়েছে তারা। এবার এই যে ওয়াকফ বিরোধী আন্দোলন বা প্রতিবাদ মুসলিমরা যেটা করছেন সেটা কোন পথে এগোবে, এটা কিন্তু অনেকটা নির্ভর করছে এই মুসলিমরা এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন রাজনৈতিক দলকে বেছে নেবেন, কোন রাজনৈতিক দলের ছাতার তলায় তারা আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে চাইবেন তার উপরে। এবার বিষয়টা হচ্ছে যে এই আন্দোলনের মাধ্যমে আদালতে যাওয়া হবে, লড়াই করা হবে, নাকি সেসব না করে পশ্চিমবঙ্গে এখানেই যেরকম ভাবে হল্লা করা, ভাঙচুর করা হচ্ছে সেসবই করা হবে, এইভাবেই প্রতিবাদ আন্দোলনকে বিক্ষোভের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেটাও অনেকটাই কিন্তু নির্ভর করছে কোন রাজনৈতিক দল এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে তার উপর। কারণ এই রাজনৈতিক দলগুলোর ওপরেই দায়িত্বটা বর্তায় এই আন্দোলন বা প্রতিবাদকে সঠিক পথে পরিচালনা করার। কারণ এরাই এতদিন এই মুসলিম ভোটের ওপরে ভর করে ক্ষমতায় এসেছে, এই মুসলিম ভোটের ক্রিমটা এতদিন আপনারা খেয়েছেন। অতএব এখন এই আন্দোলন বা প্রতিবাদকে সঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্বটাও সম্পূর্ণভাবে আপনাদের ওপরেই বর্তায়। দেখুন, গণতন্ত্রে প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। আমি এই কথাটা আবারও বলছি এবং জানি এক্ষুনি এই কথাটা বলার জন্য কেউ না কেউ আমাকে সেকু বলে দাগিয়ে দেবেন। একটু আগেই আমি সেকুলারিজমের হিপোক্রিসি নিয়ে কথা বলছিলাম, এক্ষুনি আমাকেই হয়তো সেকু বলা হবে, কিন্তু তারপরেও বলছি গণতন্ত্রের প্রতিবাদের জায়গা সব সময় রয়েছে, অধিকার রয়েছে। গণতন্ত্রে সেই অধিকার রয়েছে যে একটা আইন আসতে পারে, সেটা আপনার পছন্দ না হতে পারে, আপনি তার বিরোধিতা করতে পারেন, আপনি সেই আইনকে সমর্থন না করতে পারেন, তার জন্য আপনি সঠিক পথে প্রতিবাদ এগিয়ে নিয়ে যেতে পারেন, তার জন্য আদালত আছে, সব কিছু আছে। কিন্তু তাই বলে বিরোধিতা করতে গিয়ে আমি শুধুমাত্র ভাঙচুর করব, আগুন জ্বালাবো, পাবলিক প্রপার্টি নষ্ট করব, গাড়িতে আগুন লাগিয়ে দেবো, ট্রেনে আগুন লাগিয়ে দেবো, অন্য ধর্মের মানুষের উপর অত্যাচার করে তাদের ঘর ছাড়া করব, খুন করব, এটা কখনো হতে পারে না। এটা যদি হয় তাহলে যে কোনো জায়গায় যেখানে এটা হবে, যারা এটা করবেন তার বিরুদ্ধে পুলিশকে সঙ্গে সঙ্গে কঠোর পদক্ষেপ নিতে হবে। গণতন্ত্রে এই প্রতিবাদটাও যেমন অধিকার, তেমনি কোথাও কেউ প্রশাসন বিরোধী কাজ করলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াটাও দরকার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।